সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী দিনে $150 কোটি সমঝোতা চুক্তি সই। আগামী মাসে এই দেশে আসছে চীনের 200 বিনিয়োগকারী। মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টরকে নিয়ে বাংলাদেশে আসবেন। ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। এদেশে বিনিয়োগের অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া বললেন প্রধান উপদেষ্টা। সম্মেলন সম্প্রচারের মাধ্যমে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক কার্যকর। নজিরবিহীন অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের জন্য 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বসবে বিএনপি। সংবিধানের মূল নীতিতে কিছু পরিবর্তন নিয়ে আপত্তি দলটি। ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। মুজিব বর্ষ পালনের নামে হাসিনা রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগের অনুসন্ধান শুরু। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জিস। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হবে এবারের মঙ্গল শোভাযাত্রায়। 200 গিটারিস্ট নিয়ে গান গাইবেন বাম্বার শিল্পীরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ছাঁটাই ইস্যুতে রূপগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পোশাক শ্রমিকদের সংঘর্ষ। সাংবাদিক, পথচারী সহ আহত অর্ধশত। মহাসড়কে তীব্র ভোগান্তি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। আগামী মাসে চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আসছে দেশটির 200 বিনিয়োগকারী। আজ চীনের হান্ডা গ্রুপ $150 কোটি বিনিয়োগের সমঝোতা চুক্তি করেছে। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া দেশে প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ নিয়ে সরকারের আগ্রহের কথাও জানান তিনি। সম্মেলনের তৃতীয় দিন শেষে সার্বিক কার্যক্রমের সারসংক্ষেপ জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানান, আগামী মাসেই 200 বিনিয়োগকারী সহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টরকে নিয়ে বাংলাদেশে আসবেন। ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। এরই মধ্যে চীনের হান্ডা কোম্পানির সাথে $150 কোটি বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে আইএলওর সাথেও। চৌধুরী আশিক মাহমুদ বলছেন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য বাইরের বিনিয়োগকারী আনার পরিকল্পনা করছে সরকার, যারা শুধু কারিগরি সহায়তা নয় বরং উৎপাদনে যাবে। এজন্য তাদের আলাদা মিলিটারি ইকোনমিক জোন দেওয়া যেতে পারে বলেও জানান তিনি। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার। ঠিক যে ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব। এর আগে প্রাণ আরএফএল গ্রুপ, এইচএনএম ও আইএফসির মধ্যে চুক্তিসই অনুষ্ঠানে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, এখন থেকে পিডিবি শুধু নয়, বিদ্যুৎ উৎপাদকের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিদ্যুৎ কিনতে পারবে। এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হয়েছে। We are moving away from what is called the IPP model, and then we are moving on what is called the merchant power plant model. I am happy to note that there will be a signing of an MOU based on those kind of people. এলডিসি পরবর্তী ঝুঁকি ও বিনিয়োগ কৌশল নিয়ে একটি পলিসি ডায়ালগের আয়োজন করা হয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে। বক্তারা বলেন, বাংলাদেশ এখনো এলডিসির জন্য প্রস্তুত হতে পারেনি। জ্বালানি ক্রয়ে সঠিক পলিসি প্রণয়নের উপর জোর দেন তারা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক খাতের উন্নয়নের পরামর্শ দেন বক্তারা। খুব খনন করছেন না কেন? The success rate for digging is 3:1, very high. But you chose to buy
gas at a very expensive price. We need to align their skills with the industrial needs for both the local and the international market. We are talking about attracting FDI. Unfortunately, for a long period of time, we have less than 1% of GDP. সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশ নেয় 30টি প্রতিষ্ঠান। বস্ত্র, শিক্ষা ও কৃষি উপকরণ, খাদ্যদ্রব্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন খাতে অভিনব সব পণ্য নিয়ে স্টল সাজায় উদ্যোক্তারা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। স্বল্প সময়ে বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এদেশে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। বলেন, দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় স্টারলিংকের। দেশে বিনিয়োগের পুরনো ধ্যান ধারণা ভাঙতে 4 দিনব্যাপী আয়োজন। বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025-এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। UK and Bangladesh share a deep and historic relationship. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি বিনিয়োগকারী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উপদেষ্টারা। অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে দেওয়া হয় অ্যাওয়ার্ড। সেই সাথে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেওয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল অ্যাডভাইজার। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে 1974 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান। 74 is a year that we cannot forget. প্রধান উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। অভূতপূর্ব এই যাত্রায় দেশের সক্ষমতা ও বিনিয়োগের ক্ষেত্র আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। So if you take that journey from 1974 to 2025, it's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you for so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. Came a long way in a very short time. ডক্টর ইউনূস স্মৃতিচারণ করেন গ্রামীণ ব্যাংক নিয়োগ, তুলে ধরেন সামাজিক ব্যবসা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির কার্যাবলী। বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে প্রয়োজন সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক। এতেই নিহিত দারিদ্র্য বিমোচনের সূত্র। Business is the most powerful mechanism by which we can change the world. But we are trained to focus on some so narrow thing. We miss out the world. If you have business in Bangladesh, you'll have both happiness and super happiness. ব্যবসাকে বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা করা কেবল এ দেশে বিনিয়োগই নয়, বরং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit, which started in a tiny little village, now would be a prime business in the United States, Grameen America. সরকারের অপেক্ষায় বসে না থেকে তরুণ প্রজন্ম পৃথিবীকে বদলে দেবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনের উদ্বোধন শেষে ঘুরে দেখেন বিনিয়োগ সংক্রান্ত স্টলগুলো। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুল্কের বিস্ফোরণ ঘটল গোটা বিশ্বে। পৃথিবীব্যাপী কার্যকর হল যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বোঝা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 10 থেকে 50% শুল্ক কার্যকর হল বাংলাদেশ সহ 7টি দেশে। সর্বোচ্চ 104% শুল্কের ভার বহন করতে হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনকে। বর্ধিত শুল্ক কার্যকরের পর শেয়ার বাজারে দরপতন, অর্থনীতিতে অস্থিরতা, মুদ্রাস্ফীতি সহ নানা কারণে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। গেল বুধবার হোয়াইট হাউসে বিশ্বব্যাপী শুল্কারোপের বিশাল পরিকল্পনা হাতে নিয়ে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 185টি দেশ সহ বেশ কিছু অঞ্চলের উপর ঘোষণা দেন শুল্কারোপের।
এক সপ্তাহ পর গোটা পৃথিবীতে বোমার মতো বিস্ফোরিত হলো যুক্তরাষ্ট্রের শুল্ক। ন্যূনতম 10 থেকে 50% পর্যন্ত বর্ধিত শুল্ক কার্যকর হলো 60টি দেশে, অর্থাৎ 37% শুল্ক খরগে পড়া বাংলাদেশও রয়েছে এ তালিকায়। তবে একেবারেই ভিন্ন চিত্র চীনের ক্ষেত্রে। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশটিকে মার্কিন মূলকে পণ্য রফতানি করতে হলে গুনতে হবে 104% শুল্ক। এই মুহূর্তে চীন আমাদের 104% শুল্ক দিচ্ছে। চিন্তা করুন, 104%। এখন এটা শুনতে হাস্যকর মনে হলেও অতীতে আমাদের সাথে এমন অনেকবার করেছে। 100-125% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। অনেক দেশ এটা করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষমতার প্রথম মেয়াদে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অতিরিক্ত 10% শুল্ক আরোপ কার্যকর করেন বেইজিং এর উপর। গেল সপ্তাহে 185টি দেশের পাশাপাশি চীনের উপর আরও 34% শুল্ক যুক্ত করেন তিনি। সবশেষ বেইজিং এর পাল্টা পদক্ষেপের জবাবে এবার 50% সহ মোট 104% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তারা যতক্ষণ আমাদের সাথে চুক্তি করছে ততক্ষণ এটা চলবে। আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে। তারা সত্যিই চুক্তি করতে চায়, কিন্তু নিজের আগ্রহ দেখিয়ে আলোচনা শুরু করতে চায় না তারা। এদিকে চীনও মার্কিন পণ্যে পাল্টা 34% শুল্কারোপের ঘোষণা দেয়, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। এদিকে মার্কিন শুল্ক নীতি কার্যকরের পর বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা। কমেছে যুক্তরাষ্ট্রের S&P, নাসডাক সহ ইউরোপের একাধিক শেয়ার বাজারের সূচক। টালমাটাল এশিয়ার পুঁজিবাজারও। 4% বেশি দরপতন হয়েছে জাপানের নিক্কেইতে। বেড়েছে মার্কিন দীর্ঘমেয়াদী বন্ডের সুদহার, কমেছে ডলারের দর। অন্যদিকে বিশ্ববাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণমূল্য। তবে স্বস্তি তেলের বাজারে। বিশ্ববাজারে 4%-এরও বেশি কমেছে অপরিশোধিত তেলের মূল্য। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি 3.9% কমে দাঁড়িয়েছে $60.36। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ থেকে নেপাল, ভুটান সহ তৃতীয় কোনো দেশে পণ্য রফতানির জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। আগে এই সুযোগের আওতায় ভারতীয় শুল্ক স্টেশন ব্যবহার করে স্থলবন্দর এবং বিমানবন্দর দিয়ে পণ্য রফতানি করা হতো। 2020 সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল দেশটি। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। এর আগে ভারতের রপ্তানিকারকরা বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 16 এপ্রিল বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এই বৈঠকে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ চাইবে বিএনপি। গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নেতা বলেন, সংবিধানের 5ম সংশোধনীতে ফিরে যেতে চায় তার দল। জানান, সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ কিছু প্রস্তাবনার সাথে একমত নয় বিএনপি। ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়েও কোনো প্রস্তাব দেয়া হয়নি দলের পক্ষ থেকে। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচি সহ নানা বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়েছে বিএনপি। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়া উপস্থাপন করেন। সংস্কার কমিশনের সুপারিশে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বলেও জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। যেমন একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নয়, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি 5ম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা 5ম সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে
প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা স্বীকার করে না বিএনপি। পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনি বলেন, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেওয়া সম্ভব। পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার ঢাকা সহ দেশের সকল মহানগরে প্রতিবাদ ও সংহতি র্যালি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। জুলুমের বিরুদ্ধে সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে মুজিব বর্ষ পালনের নামে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধানে 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে দুদক। দুর্নীতির আরেক মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল ও রেহানার নামে এনসিসি ব্যাংকে থাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন অভিযোগ নিয়ে রাজনৈতিক দলের কোনো নেতার দুদকে হাজির হওয়ার নজিরবিহীন ঘটনাও ঘটে। দুদকে অভিযোগ জমা দেন নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তবে কার বা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ তা স্পষ্ট করেননি তারা। 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করে আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রীয় খরচে কোটি কোটি টাকা ব্যয়ে দেশ বিদেশে নেওয়া হয় কর্মসূচি। শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় করা হয়েছে, যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল এবং বোন শেখ রেহানার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা 16,12,50,000 টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বুধবার মামলা করেছে দুদক। 1,35,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 33টি ব্যাংক হিসাবে 172 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ দিতে এসে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময়ে অনেকে সম্পদ ও সাম্রাজ্য গড়ে তুলেছেন, অনেককে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন সার্জিস। দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও আশা করেন এনসিপির এই 2 নেতা। যতটুকু আগে জেনে এসেছি ভালো জেনে এসেছি, এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যায় 26 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। দুপুরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল।
জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মারণাস্ত্রের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী আবু সাইদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ 4 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও 2 মাস সময় চায় প্রসিকিউশন। জানানো হয়, আবু সাইদ হত্যায় 26 জনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের 26 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি, আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জুলাই আগস্টে চালানো গণহত্যা এবং বিগত 16 বছরে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এর মধ্যে 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে জানিয়েছেন প্রসিকিউশন টিম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হবে। শোভাযাত্রার সময় দেশের সব ব্যান্ড শিল্পীরা গাইবেন গাজাবাসীর জন্য গান। ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে ঘিরে সারা দেশের আয়োজন হবে একেবারে অন্যরকম ও স্মরণে রাখার মতো। চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ আর পাহাড়ের বৈশাখী উৎসব নিয়ে সংস্কৃতি উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ব্রিফিং করেন ফরেন সার্ভিস একাডেমিতে। অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ। সংস্কৃতি উপদেষ্টা জানান, এবারে মঙ্গল শোভাযাত্রা ঘিরে নানা পরিকল্পনার কথা। জানান, গাজার প্রতি সংহতি জানিয়ে মঙ্গল শোভাযাত্রায় এবার 200 গিটারিস্ট নিয়ে গান গাইবেন ব্যান্ড দলের সংগঠন বাম্বার শিল্পীরা। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। ব্রিফিংয়ে বলা হয়, এবার চৈত্র সংক্রান্তিতে 12 জেলায় সাধুসঙ্গ হবে। চারুকলা শোভাযাত্রা রমনা বটমূলের ছায়ানটের সাথে রবীন্দ্র সরোবরে হবে সুরের ধারার অনুষ্ঠান। চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও 27 জাতিগোষ্ঠী তাদের কৃষ্টি কালচার তুলে ধরবে। বিকেলে সংসদ ভবনের সামনে কনসার্ট এবং সন্ধ্যায় হবে ড্রোন শো। তবে সবচেয়ে বেশি পরিকল্পনা মঙ্গল শোভাযাত্রা ঘিরে, যাতে ইসলামী দলগুলোর কোনো আপত্তি নেই বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে। আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন না। পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার মতে, পাহাড়ে এবারের সার্বিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছেন। অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় 10 এপ্রিল জানাবে বলেও জানান উপদেষ্টারা। তো এবার কি হবে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
নাগরিক সেবার মান উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গণশুনানিতে মিরপুর অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা শুনে এই আশ্বাস দেন প্রশাসক। এজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদে কাজ চলছে। ঢাকা শহরে নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক গণশুনানির আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গণশুনানির আয়োজন করছি দুই কারণে। বুধবার ঢাকা অঞ্চল 2 মিরপুর এলাকার আলোচনায় উঠে আসে বিভিন্ন সমস্যার কথা, যেখানে সকলের অভিন্ন সমস্যা মশার উৎপাত ছাড়াও আলোচনা হয় জলাবদ্ধতা, রাস্তার অবৈধ দখল, খেলার মাঠ, ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়স্থলের বিষয়েও। এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। বিশেষ করে মশক নিধনের সংশ্লিষ্ট কর্মীদের গাফলতিকে চিহ্নিত করেন তিনি। মশা নিধনের যে ঔষধ কতটুকু দেওয়া হয়, এই জিনিসগুলো যদি একটা ওয়েব পেজের মাধ্যমে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত লোককে নির্দিষ্ট করে মোবাইল নম্বর সহ দেন, যেই পাম্পগুলো আছে সেই পাম্প থেকে তাদেরকেই সেই ক্যাম্পগুলোতে যাতে স্থায়ীভাবে পানির ব্যবস্থা করে দেওয়া যায়। মিরপুরের প্রত্যেকটা স্টেশনে একটা স্মার্ট বাস স্টেশন তৈরি করা উচিত, যেখান থেকে যাত্রীরা বাসে উঠবে এবং যেখানে বাস থামবে সেখানে যাত্রীরা নামবে। এছাড়াও অবৈধ দখলদার আর অবৈধ স্থাপনা 1 বছরের মধ্যেই উচ্ছেদ করার আশাবাদও জানান। কি কি কাজ আপনারা বলেছেন এবং আমি কি কি কাজ করেছি সেটা আপনাদের কাছে আমরা আপডেট দিব। অনেকগুলো কাজ দীর্ঘমেয়াদী, যেগুলো স্বল্প মেয়াদে করা সম্ভব সেগুলো যেন আমি করতে পারি এবং আপনাদের কাছে আমি রিপোর্ট করব। ওয়ার্ড ভিত্তিক ছোট ছোট মিটিং এর মাধ্যমে সকলকে সম্পৃক্ত করার মাধ্যমে সব সেবার সমস্যা সমাধানের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের জন্য 3টি পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা বাছাই করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। 3টি পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। তবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয় বলে মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। এক্ষেত্রে 3টি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবাসীদের ভোট ব্যবস্থার পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এই পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। প্রবাসীদের এবছর ভোটের আওতা আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই কমিশনের টার্গেটই হচ্ছে অন্ততপক্ষে এটাকে শুরু করা। আমরা যদি শুরু করতে পারি ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাআল্লাহ। যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না, আমাদের প্রথমেই আবার এমন কোন ফ্লড পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব না যেটা শুরুতেই গিয়ে হোঁচট খায়। সুতরাং আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে। চলতি বড় মৌসুমে 36 টাকা কেজি দরে ধান ও 49 টাকায় প্রতি কেজি চাল কিনবে সরকার। কৃষক পর্যায়ে 24 এপ্রিল থেকে শুরু হবে সংগ্রহ অভিযান। মোট 17.5 লাখ মেট্রিক টন ধান এবং চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। চলতি বড় মৌসুমে 17.5 লাখ মেট্রিক টন ধান এবং চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 36 টাকা কেজি দরে 3.5 লাখ মেট্রিক টন ধান আর প্রতি কেজি 49 টাকায় 14 লাখ মেট্রিক টন চাল কেনা হবে। গমের দর 36 টাকা নির্ধারণ হলেও লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, কেনা হবে প্রয়োজন অনুযায়ী। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত শস্য সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি 36 টাকা স্যার তো বললেন, আর চাল প্রতি কেজি 49 টাকা, আর গম প্রতি কেজি 36 টাকা। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, যে পরিমাণ ধান, চাল এবং গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের খাদ্য সংকট হবে না। ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ হিসেবে আমরা করেছি। আমাদের টার্গেট
মার্কেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। কৃষি উপদেষ্টার আশা, ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। এবার উৎপাদন আরো বেশি হবে, তাও আবার যেহেতু জানেন যেহেতু পরিস্থিতির উপর নির্ভর করে, যেহেতু এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমে হবে 3.9%, তবে 2026 সালে কিছুটা বেড়ে হবে 5.1%। অর্থনীতি আউটলুকে এমন প্রক্ষেপণ করছে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি। একই সাথে চলতি বছরে মূল্যস্ফীতি বেড়ে হতে পারে 10.2%। রাজনৈতিক অনিশ্চয়তা এবং আর্থিক খাতের ঝুঁকি বিবেচনায় এমন প্রক্ষেপণ করেছে ঋণদাতা এই সংস্থা। তাদের ধারণা, নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে বাংলাদেশ। নানাবিধ সংকটে বেশ কয়েক মাস ধরেই থমকে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রেই তৈরি হয়েছে এক ধরনের মন্দা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে ব্রিফিংয়ে অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। রিপোর্টে বলা হয়, চলতি বছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধির হার কমে হতে পারে 3.9%। তবে সবকিছু ঠিক থাকলে পরের বছর কিছুটা পুনরুদ্ধার হবে প্রবৃদ্ধি। হার হতে পারে 5.1%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান, ভারত, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ এবং নেপালের পরে বাংলাদেশের অবস্থান। অভ্যন্তরীণ নানান প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। এটি আরও শক্তিশালী করা যাবে প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার বাস্তবায়নের মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ে স্বস্তির খবর নেই। চলতি 2025 সালে অর্থনীতির এই সূচক 10%-এর উপরে থাকার পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থাটির ধারণা, এবছর মূল্যস্ফীতির হার দাঁড়াবে 10.2%। কারণ হিসেবে সংস্থাটি বলছে, পাইকারি বাজারে প্রতিযোগিতার ঘাটতি, তথ্যের অভাব, সরবরাহ চেইনের সমস্যা এবং টাকার অবমূল্যায়নে বাগে আসবে না দামের পারদ। The most urgent challenge may be persistently high inflation. মূল্যস্ফীতির সুফল পেতে হলে বাজার ব্যবস্থায় সংস্কার করা দরকার। রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাতের বাইরে গিয়ে পণ্যের বৈচিত্র্যময় করতে হবে। টেকসই অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, আর্থিক খাতে সুশাসন জোরদার করা এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র সরকারের বর্ধিত শুল্ক আরোপ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করে এশিয়া উন্নয়ন ব্যাংক। Yes, Bangladesh needs to consider proactively engaging and negotiating with the US, which has already begun. রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে একটি পোশাক কারখানার শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পথচারী, সাংবাদিক সহ আহত অন্তত অর্ধশত। 3 ঘণ্টা বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে 10 জনকে। কর্মী ছাঁটাই ঘিরে এমন সংঘাত, সহিংসতা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় রূপগঞ্জের রবিন টেক্স কারখানার শ্রমিকরা। ছাঁটাই করা 16 শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এমন দাবিতে সকাল 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকা অবরোধ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী সরাতে গেলে ছড়ায় উত্তেজনা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা রক্ত চাই না, মৃত চাই না, মৃত লাশ চাই না, আমরা চাইছি সমাধান। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী, শ্রমিক সহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। শ্রমিকদের যে দাবি রয়েছে, আমি শ্রমিকদেরকে অনুরোধ করব, আপনাদের দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে এটি একটি টেবিলের মাধ্যমে আমরা এটা সমাধান করব। কিছু উস্কানিদাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে, তারা এই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে কিছু নাশকতামূলক কার্যক্রম করেছে। আপনারা দেখেছেন আমার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে, আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত 10 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 3 ঘন্টা পর বিকেল 3টার দিকে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
বরিশালে বিএনপির কর্মী সভায় হাতাহাতিতে জড়ালো দুই গ্রুপ। বিকেলে নগরীর 10 নম্বর ওয়ার্ডে ফর্ম বিতরণ সভায় ঘটনার সূত্রপাত। নেতাকর্মীরা জানায়, সভায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে প্রবেশ করে। স্লোগানকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে বসার জায়গা নিয়ে সিনিয়র নেতাদের সামনেই হাতাহাতিতে জড়ায় দুই গ্রুপের কর্মী সমর্থকরা। আবারও স্বাগত, আপনারা দেখছেন রাতের বাংলাদেশ। জানাবো আন্তর্জাতিক কিছু খবর। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের 3 সপ্তাহ পার হতে চললেও থামেনি ইসরায়েলি নৃশংসতা। এখন উপত্যকার অবশিষ্ট এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে তেল আবিব। ভয়াবহ বিমান হামলা হয়েছে উত্তর গাজার সুজায়াতে। বোমার আঘাতে বিধ্বস্ত সুজার মধ্য ও পূর্বাঞ্চলীয় এলাকা। প্রাণ হারিয়েছেন অন্তত 29 ফিলিস্তিনি, আহত অর্ধশতাধিক, নিখোঁজ 80 জন। চিকিৎসকদের সংস্থা ডক্টরস উইথআউট বর্ডার জানিয়েছে, নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াইসিতে অবস্থিত তাদের হাসপাতালের কাছে হয় বিস্ফোরণ। যদিও হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। গাজায় 1.5 বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে প্রায় 51,000 ফিলিস্তিনির। নিরস্ত্রীকরণ ইস্যুতে শর্ত সাপেক্ষে লেবানন সরকারের সাথে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ। গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিনিময়ে দক্ষিণ লেবাননের 5টি পয়েন্ট থেকে প্রত্যাহার করতে হবে সব ইসরায়েলি সেনা। পাশাপাশি বন্ধ করতে হবে সকল ধরনের হামলা। জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আইওয়ানের এর সাথে নিরস্ত্রীকরণ ইস্যুতে হতে পারে এই আলোচনা বলে জানিয়েছেন ওই হিজবুল্লাহ কর্মকর্তা। এদিকে প্রেসিডেন্টের তরফ থেকেও এসেছে ইতিবাচক ইঙ্গিত। রাজনৈতিক সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর সাথে আলোচনা শুরু করতে চান জোসেফ আউন। আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশন। এর আগে পাকিস্তানে 2টি প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানার দল। তাই প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আমাদের মেন ম্যাচ থেকে আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। আর এখানে যে উইকেটটা খুবই চ্যালেঞ্জিং বোলারদের জন্য। আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এই চ্যালেঞ্জটা নিতে পারলে আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে। আশা করছি যে আমাদের একটা ভালো একটা ম্যাচ হবে এবং আপনারা সবাই দোয়া করুন আমরা যেন ভালোভাবে খেলে এবং চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে যেতে পারি। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।